গুড আফটারনুন ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের গতকাল যে কেপিএসআই সার্জেন্টের এক্সাম আসতে চলেছে, তার জন্য আজ লাস্ট মিনিট সাজেশন ক্লাস জিকেজিএস এর ওপর থেকে। তো জিকেজিএস এর ওপর থেকে আজকে 11 নম্বর ক্লাস। এর আগে অলরেডি আমরা জিকেজিএস এর ওপর থেকে 10টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেটা না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, কারণ যে 10টা ক্লাস এর আগে হয়েছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কমন পাবে। আর আজকের ক্লাসে যে টপিকটা থাকছে সেটা হলো ভারতের সংবিধান, ইন্ডিয়ান পলিটি এক নজরে। এর আগে অলরেডি আমরা ফার্স্ট পার্ট কমপ্লিট করেছি। আজকের ক্লাসে আমরা সেকেন্ড পার্টে মোটামুটি তোমাদের ইন্ডিয়ান পলিটি থেকে যে কোশ্চেনগুলো তোমাদের এক্সামে আসতে পারে সেই কোশ্চেনগুলো কভার করানো হবে। তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, রাজ্যের নীতি নির্দেশক তত্ত্ব কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো রাজ্যের নীতি নির্দেশক তত্ত্ব নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। নীতি নির্দেশক বলতে কি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি। এটা কোন আর্টিকেলে বলা আছে? বলা আছে আর্টিকেল নাম্বার 36 থেকে আর্টিকেল নাম্বার 51 মধ্যে। এবং কত নম্বর পার্টে বলা আছে? বলা আছে পার্ট 4-এ এটার কথা উল্লেখ আছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোমাদের যারা এখনো আগের ক্লাসগুলো দেখোনি, আহ, এই যে সাজেশন রিলেটেড যে ক্লাসগুলো তোমাদের করানো হচ্ছে, আগের ক্লাসগুলো তো অবশ্যই দেখবে। এর পাশাপাশি ফুড এসআই স্পেশাল যে জিকেজিএস এর ক্লাস চলছে সেই ক্লাসটা দেখবে। তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করানো হয়েছে সেগুলো কিন্তু এই চ্যানেলের প্লে লিস্ট অপশানে চলে যাবে, তার মধ্যে পেয়ে যাবে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত। সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। তার পাশাপাশি তোমাদের আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলছে, সেটা হলো জুলাই টু ডিসেম্বর। এই জুলাই টু ডিসেম্বরের মধ্যে জুলাই, আগস্ট আর সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্স টোটালি কমপ্লিট করানো হয়ে গেছে। এগুলো অবশ্যই দেখে যাবে, কারণ এখান থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। চলে আসো পরের কোশ্চেন। স্ত্রী পুরুষের সমকাজে সমবেতন কোন ধারাতে বলা আছে, কোন আর্টিকেলে বলা আছে? তো স্ত্রী পুরুষের সমকাজে সমবেতন এটার উল্লেখ আছে আর্টিকেল নাম্বার 39-এ। এবং আর্টিকেল নাম্বার 39 কিসের মধ্যে পড়ে? পড়ে সেটা ডিপিএসপির মধ্যে। চলে আসো পরের কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং ফার্স্ট কোশ্চেনটাও কিন্তু বহুবার রিপিট হয়েছে যে ডিপিএসপি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো এই কোশ্চেনটা দেখো, সংবিধানের কোন ধারাতে গ্রাম পঞ্চায়েতের কথা বলা হয়েছে? গ্রাম পঞ্চায়েতের কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 40-তে। গ্রাম পঞ্চায়েতের উল্লেখ আছে। ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে কোশ্চেনটা দিয়েছে। পরের কোশ্চেনটাও মোস্ট ইম্পর্টেন্ট, এটাও অনেকবার কোশ্চেনটা দিয়েছে, যে ভারতের প্রথম কোন জেলায় গ্রাম পঞ্চায়েতের গঠন হয়েছে? তো ভারতের প্রথমে রাজস্থানের কোথায়? রাজস্থানের নাগর জেলাতে গ্রাম পঞ্চায়েতের গঠন হয়েছে। কবে হয়েছিল? 2 অক্টোবর 1959-এ ভারতের প্রথম গ্রাম পঞ্চায়েতের গঠন হয় কোথায়? রাজস্থানের নাগর জেলায়। দ্বিতীয় গ্রাম পঞ্চায়েতের গঠন হয় কোথায়? দ্বিতীয় গ্রাম পঞ্চায়েতের গঠন হয় নাগপুর, মহারাষ্ট্রে। চলে আসো পরের কোশ্চেন, ইউনিফর্ম সিভিল কোড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে। ইউনিফর্ম সিভিল কোডের কথা সংবিধানের কোন ধারাতে বলা হয়েছে? তো ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 44-এ। আর ভারতের একমাত্র রাজ্য যেখানে ইউনিফর্ম সিভিল কোড ইমপ্লিমেন্ট আছে, সেখানে বলবৎ আছে, সেটা কি? সেটা হলো গোয়া রাজ্যে। চলে আসো পরের কোশ্চেন, মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে কোন দেশের? সোভিয়েত ইউনিয়নের, অর্থাৎ ইউএসএসআর, বা অপশানে যদি রাশিয়া থাকে, কারণ ইউএসএসআর এর বর্তমান নাম কি হয়েছে? বর্তমান নাম হয়েছে রাশিয়া। রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য। তাহলে প্রথম থেকে, মানে এর আগের দিনের ক্লাসে পড়িয়েছিলাম দুটো জিনিস। সিটিজেনশিপ, এটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? নেওয়া হয়েছে ইউকে অর্থাৎ ব্রিটেনের সংবিধান থেকে। তারপরে পড়িয়েছিলাম ফান্ডামেন্টাল রাইটস, এটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? আমেরিকার, ইউএস এর সংবিধান থেকে। আজকে পড়ানো হলো ডিপিএসপি নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? ডিপিএসপি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আর এখন যেটা পড়ালাম সেটা হলো ফান্ডামেন্টাল ডিউটি, এটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? তো এটা নেওয়া হয়েছে রাশিয়া অর্থাৎ ইউএসএসআর এর সংবিধান থেকে। তো এই চারটে থেকে ম্যাক্সিমাম বার কিন্তু কোশ্চেন এসছে। কোশ্চেনগুলো মাথায় রাখবে, এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন অবশ্যই আসবে। তারপরে দেখো, এই যে মৌলিক কর্তব্য কোন আর্টিকেলে বলা হয়েছে? বলা হয়েছে 51-এ আর্টিকেলে। আর কততম পার্টে বলা আছে? বলা আছে পার্ট 4-এর এতে। পরের কোশ্চেনে চলে আসো, কোন কমিশনের সুপারিশে মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে যুক্ত হয়েছে? তো এটা হলো শন সিং কমিটির সুপারিশে মৌলিক কর্তব্যকে ভারতের সংবিধানে কিন্তু যুক্ত করা হয়েছে। পরের কোশ্চেন দেখো, কোন সংশোধনীর দ্বারা
মৌলিক কর্তব্যকে ভারতের সংবিধানে যুক্ত করা হয়? মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার রিপিটেড কোশ্চেন। অ্যান্সার হবে 42তম অ্যামেন্ডমেন্ট। সেটা হয়েছিল কবে? 1976 সালে। তো 1976-এর 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে মৌলিক কর্তব্যকে ভারতের সংবিধানের সাথে যুক্ত করা হয়। তো এখন মৌলিক কর্তব্যের সংখ্যা কটা? এখন মৌলিক কর্তব্যের সংখ্যা হলো 11টা। কিন্তু প্রথমে এই 42তম সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য যখন ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল, তখন মাত্র 10টা মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। 11তম যে মৌলিক কর্তব্য, 11th মৌলিক কর্তব্য, সেটা যুক্ত করা হয়েছে 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। 86 সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে 11তম মৌলিক কর্তব্যকে। চলে আসো পরের কোশ্চেন। দেখো এখানে লেখাই আছে পরের কোশ্চেনে 11তম মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে কোন সংশোধনীর মাধ্যমে? 86তম সংশোধন কবে হয়েছিল? 2002 সালে। তো এই কোশ্চেনটাও কিন্তু অনেকবার এক্সামে তোমাদের দিয়েছে। পরের কোশ্চেনে চলে আসো। রাষ্ট্রপতির নির্বাচনের কথা বলা আছে কোন ধারাতে? কোন ধারাতে, কোন আর্টিকেলে বলা হয়েছে রাষ্ট্রপতির নির্বাচনের কথা? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে। আর্টিকেল নাম্বার 54-তে বলা হয়েছে রাষ্ট্রপতির নির্বাচনের কথা। পরের কোশ্চেনে চলে আসো। সংসদে মোট মনোনীত সদস্য কত? ফার্স্ট অপশানে থাকবে 2, সেকেন্ড অপশানে থাকবে 12, থার্ড অপশানে থাকবে 245, ফোর্থ অপশানে থাকবে 14। সংসদ মানে কি, এই জিনিসটা যদি ক্লিয়ার হয় তাহলে ইজিলি অ্যান্সার করতে পারবে। সংসদ মানে কি? সংসদ মানে লোকসভা প্লাস রাজ্যসভা। রাজ্যসভাতে মনোনীত প্রার্থী কতজন? রাজ্যসভাতে মনোনীত প্রার্থী 12 জন। লোকসভাতে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান, তাদেরও কিন্তু নমিনেটেড করতে হয়। তো তাদের সংখ্যা কটা? তাদের সংখ্যা 2টো। তো 12 আর 2 যোগ করলে হবে 14টা কিন্তু মনোনীত সদস্য থাকে সংসদে। কিন্তু এই বছর থেকে এই লোকসভার যে অ্যাংলো ইন্ডিয়ানটাকে রদ করে দেওয়া হবে এই বছর ইলেকশনের পর থেকে। তো এই বছর থেকে যদি এই বছরের পরে কোশ্চেন আসে, মানে সামনের বছর যদি এই কোশ্চেনটা করা হয়, তখন অ্যান্সার কি হতো? তখন অ্যান্সার হতো রাজ্যসভার যে 12 জন, সেই 12 জনই অ্যান্সার হতো। তো এটা মাথায় রাখবে যে অ্যাংলো ইন্ডিয়ানের যে পদটা, সেটাকে কিন্তু 2020 সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেটাকে কিন্তু ক্যান্সেল করা হয়েছে, এবং সেটা বলা হয়েছিল পরবর্তী লোকসভার থেকে সেটা ইমপ্লিমেন্ট হবে। চলে আসো পরের কোশ্চেন। রাষ্ট্রপতির নির্বাচনে কে কে অংশগ্রহণ করে? তো রাষ্ট্রপতির নির্বাচনে মাথায় রাখবে লোকসভা এবং রাজ্যসভা। এই লোকসভা রাজ্যসভার ইলেক্টেড মেম্বার, অর্থাৎ লোকসভার এক্ষুনি বললাম যে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান, আর রাজ্যসভার যেটা বললাম নমিনেটেড 12 জন নমিনেটেড, এরা কিন্তু অংশগ্রহণ করে না। শুধুমাত্র লোকসভা রাজ্যসভার ইলেক্টেড মেম্বার। এর পাশাপাশি রাজ্যের যে বিধানসভাগুলো আছে, সেই বিধানসভার শুধুমাত্র ইলেক্টেড মেম্বাররা রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করে। তো রাষ্ট্রপতির নির্বাচনে যদি কোশ্চেন দেয় অংশগ্রহণ করে না কে কে, তো অংশগ্রহণ করে না বিধান পরিষদ, কারণ বিধান পরিষদ সমস্ত রাজ্যে নেই। সেই কারণে কোনো রাজ্যের বিধান পরিষদ যদি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে বাকি রাজ্যের সাথে সেটা পক্ষপাতী করা হবে। সেই কারণে বিধান পরিষদ এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না। যখন ভারতে প্রত্যেকটা রাজ্যে বিধান পরিষদ গঠন হয়ে যাবে, তখন ভাবা হবে যে বিধান পরিষদ রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না। এরপরে আর কারা করে না? এরপরে করে না লোকসভার যে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান অর্থাৎ নমিনেটেড মেম্বার আছে, তারা অংশগ্রহণ করে না। আর রাজ্যসভার যে 12 জন নমিনেটেড মেম্বার আছে, তারা রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করে না। এটা মাথায় রাখবে কে কে করে না আর কে কে করে, কারণ এখান থেকে কোশ্চেন দেবে। চলে আসো পরের কোশ্চেন। রাষ্ট্রপতির নির্বাচন প্রত্যক্ষ হয় না অপ্রত্যক্ষ হয়? ডাইরেক্ট হয় না ইনডাইরেক্ট হয়? তো রাষ্ট্রপতির নির্বাচন অবভিয়াসলি ইনডাইরেক্ট হয়, অর্থাৎ অপ্রত্যক্ষ হয়। কোশ্চেনটা ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। চলে আসো পরের কোশ্চেন। ভারতের কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চল রাষ্ট্রপতির নির্বাচনে অংশ নেয়? তো ভারতের মাত্র 2টো কেন্দ্রশাসিত অঞ্চল, একটা হলো দিল্লি আর একটা হলো পন্ডিচেরি। এই 2টো কেন্দ্রশাসিত অঞ্চল রাষ্ট্রপতির নির্বাচনে অংশ নেয়। ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি কোশ্চেনটা দিত ভারতের রাষ্ট্রপতি বা ভারতের রাজ্যের রাজ্যপাল, রাজ্যের রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? একই অ্যান্সার হবে। অ্যান্সার হবে 35 বছর হতে হবে ন্যূনতম বয়স। চলে আসো পরের কোশ্চেন। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট মানে রাষ্ট্রপতিকে
বের করে দেওয়া অর্থাৎ মহাভিয়োগ বলা হয় যেটাকে। তো রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা বলা হয়েছে কোন আর্টিকেলে, কোন ধারাতে বলা হয়েছে? তো বলা হয়েছে আর্টিকেল নাম্বার 61 রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা বলা হয়েছে। আর রাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা বলা হয়েছে কোথায়? রাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 60-তে। রাষ্ট্রপতির ইমপিচমেন্টে শুধুমাত্র সংসদ করতে পারে। সংসদ মানে কি? সংসদ মানে শুধুমাত্র পার্লামেন্ট রাষ্ট্রপতির ইমপিচমেন্ট করতে পারে। পার্লামেন্টের অর্থ হলো লোকসভা এবং রাজ্যসভায় শুধুমাত্র পাওয়ার আছে রাষ্ট্রপতিকে বের করে দেওয়া, রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা। রাজ্যের বিধানসভা, বিধান পরিষদের কিন্তু কোনো রকম অথরিটি নেই রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা। চলে আসো পরের কোশ্চেন, ভারতের কোন কোন রাষ্ট্রপতি তাদের সময়কালের মধ্যে মারা যান? তো ভারতের দুজন রাষ্ট্রপতি তাদের সময়কালের মধ্যে মারা গিয়েছেন। ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম মারা গিয়েছিলেন জাকির হোসেন, আর সেকেন্ড আরেকজন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ, ইনিও কিন্তু মারা যান তাদের সময়কালের মধ্যে। চলে আসো পরের কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের একমাত্র ব্যক্তি যিনি তিনটি বড় পদে ছিলেন, অর্থাৎ কোন কোন বড় পদে? ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন, উপরাষ্ট্রপতি পদে ছিলেন এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও ছিলেন। তিনি কে? একমাত্র ব্যক্তি, তিনি হলেন এম হিদায়তুল্লাহ, একমাত্র ব্যক্তি যিনি ভারতের রাষ্ট্রপতিও ছিলেন, যিনি ভারতের উপরাষ্ট্রপতিও ছিলেন, যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও ছিলেন। চলে আসো পরের কোশ্চেন, জয়েন্ট সেশন কে ডাকেন? যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখো দেখবে বহুবার কোশ্চেনটা রিপিট হয়েছে। তো জয়েন্ট সেশন ডাকা হয় ভারতের রাষ্ট্রপতির দ্বারা, রাষ্ট্রপতি ডাকেন জয়েন্ট সেশন। পরের কোশ্চেনে আসো, পার্লামেন্টে বাজেট কে পেশ করেন? তো পার্লামেন্টে বাজেট পেশ করেন ফাইন্যান্স মিনিস্টার। চলে আসো, ফাইন্যান্স মিনিস্টারকে বর্তমানে নির্মলা সীতারামন। পরের কোশ্চেনে আসো, ভারতের তিন বাহিনীর প্রধান কে থাকেন? তিন বাহিনীর প্রধান থাকেন প্রেসিডেন্ট। পরের কোশ্চেন দেখো, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আচার্য অর্থাৎ চ্যান্সেলর কে হন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এই কোশ্চেনটা কিন্তু রিপিট হয়েছে। তো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আচার্য কে হন? কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আচার্য হন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি। যদি কোশ্চেন দেয় রাজ্যের বিশ্ববিদ্যালয়ের আচার্য কে হন? তো রাজ্যের বিশ্ববিদ্যালয় বা এইভাবে কোশ্চেন দিতে পারে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এটা রাজ্যের একটা বিশ্ববিদ্যালয়, তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির চ্যান্সেলরকে, তো তখন অ্যান্সার হবে ওয়েস্ট বেঙ্গলের যে কারেন্ট গভর্নর আছে তিনি কিন্তু, অর্থাৎ রাজ্যপাল আছে, তিনি কিন্তু রাজ্যের বিশ্ববিদ্যালয়ের আচার্য অর্থাৎ চ্যান্সেলর হন। পরের কোশ্চেনে চলে আসো, রাষ্ট্রপতির ক্ষমা অর্থাৎ পার্ডন পাওয়ার এটা বলা আছে কোন আর্টিকেলে? তো রাষ্ট্রপতির পার্ডন পাওয়ার বলা আছে আর্টিকেল নাম্বার 72। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আর্টিকেল নাম্বার 72-তে রাষ্ট্রপতির ক্ষমার কথা বলা আছে, অর্থাৎ কারোর ফাঁসির সাজা হলে সেটা রাষ্ট্রপতির কাছে লাস্টে যখন যায় তখন অ্যাপিল করে যে তাকে মাফ করে দেওয়া হোক, সেই অ্যাপিলটা খারিজ করে দেওয়া বা সেই ফাঁসিটা বলবৎ রাখার যে পার্ডন, সেই সেই যে ফাঁসির যে সাজাটা সেটাকে খারিজ করে দেওয়া অর্থাৎ ক্ষমা করে দেওয়ার যে ক্ষমতাটা সেটা রাষ্ট্রপতির থাকে কোন আর্টিকেল দ্বারা? সেটা থাকে আর্টিকেল নাম্বার 72-এর দ্বারা রাষ্ট্রপতির হাতে কিন্তু পার্ডন পাওয়ার থাকে। আর একইভাবে রাজ্যপালের হাতেও কিন্তু পার্ডন পাওয়ার আছে, সেটা কোন আর্টিকেলে বলা আছে? সেটা বলা আছে আর্টিকেল নাম্বার 161-এ। পরে চলে আসো তিনটে ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি, ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, বহুবার পড়িয়েছি এর আগে। ন্যাশনাল ইমার্জেন্সি কোন আর্টিকেলে বলা আছে? 352-তে, স্টেট ইমার্জেন্সি 356-তে, আর ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি বলা আছে 360 নম্বর ধারাতে। এখনো পর্যন্ত ভারতে কোনোদিন ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি লাগু হয়নি। ন্যাশনাল ইমার্জেন্সি তিনবার লাগু হয়েছে, কত কত সালে? 1962, 1971, 1975 সালে। আর স্টেট ইমার্জেন্সি লাগু হওয়া ভারতের প্রথম রাজ্য কোনটা? স্টেট ইমার্জেন্সি লাগু হওয়া ভারতের প্রথম রাজ্য ছিল পাঞ্জাব। চলে আসো পরের কোশ্চেন, স্টেট ইমার্জেন্সি সর্বোচ্চ কত দিনের জন্য লাগু করা যেতে পারে? তো স্টেট ইমার্জেন্সি সর্বোচ্চ 3 বছরের জন্য, স্টেট ইমার্জেন্সি যখন লাগু হয় 6 মাসের জন্য, তারপরে যদি সমস্যা না মেটে আবার 6 মাসের জন্য এক্সটেন্ড করে দেওয়া হয়, তারপরে সমস্যা না মিটলে আবার 6 মাস, এইভাবে 6 মাস করতে করতে আপ টু কত পর্যন্ত এক্সটেন্ড করা যায়? 3 বছর পর্যন্ত কিন্তু এক্সটেন্ড করা যায়। চলে আসো পরের কোশ্চেন, বহুবার রিপিটেড কোশ্চেন, রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান কে হন? তো রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান হন যিনি উপরাষ্ট্রপতি থাকেন, ভাইস প্রেসিডেন্ট থাকেন, তিনি কিন্তু রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান। এবং ভাইস প্রেসিডেন্ট এই রাজ্যসভার চেয়ারম্যানের জন্যই কিন্তু তিনি স্যালারি পান, তিনি ভাইস প্রেসিডেন্টের জন্য কিন্তু স্যালারি পান না। যখন
কারণ ভাইস প্রেসিডেন্টের কোনো কাজই থাকে না। যখন প্রেসিডেন্ট থাকেন না, সেই প্রেসিডেন্টের অবর্তমানে ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন। তখন সেই যে এক্স অফিসিও চেয়ারম্যান ছিল, অর্থাৎ যিনি উপরাষ্ট্রপতি ছিল, সেই উপরাষ্ট্রপতি প্রেসিডেন্টের সমান তিনি কিন্তু যে সুবিধা, সুযোগ সুবিধা বা স্যালারি, সেই সুযোগ সুবিধা বা স্যালারিগুলো পান। চলে আসো পরের কোশ্চেন, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার অবর্তমানে ভারতের অ্যাক্টিং প্রেসিডেন্টের ভূমিকা কে পালন করে? তো একটুখানি আগেই বলছিলাম, যদি প্রেসিডেন্ট না থাকে তাহলে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের ভূমিকা পালন করবে। যদি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট না থাকে তখন সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস তিনি প্রেসিডেন্টের ভূমিকা পালন করবে। এই কোশ্চেনে বলা হয়েছে যদি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনজনে যদি না থাকেন তাহলে অ্যাক্টিং প্রেসিডেন্টের ভূমিকা কে পালন করবে? তো অ্যাক্টিং প্রেসিডেন্টের ভূমিকা পালন করবে সুপ্রিম কোর্টের সব থেকে যিনি বয়স্ক সুপ্রিম কোর্টের জাজদের মধ্যে, অর্থাৎ ওল্ডেস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট, তিনি কিন্তু অ্যাক্টিং প্রেসিডেন্টের ভূমিকা পালন করবেন। চলে আসো পরের কোশ্চেন, উপরাষ্ট্রপতির নির্বাচনে কারা অংশ নিতে পারে? তো উপরাষ্ট্রপতির নির্বাচনে পার্লামেন্ট অংশ নিতে পারে, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার সকল সদস্যরা উপরাষ্ট্রপতির নির্বাচনে অংশ নিতে পারে। এখানে একটা কথা বলে রাখি, এখানে যদি কোশ্চেন দেয় যে প্রেসিডেন্টের তাড়ানোর জন্য, প্রেসিডেন্টের ইমপিচমেন্টের জন্য কারা অংশ নিতে পারে, তো এক্ষুনি বললাম সংসদ অংশ নেবে। তো সংসদের অর্থ হলো লোকসভা এবং রাজ্যসভার সকল সদস্য, মানে এদের প্রেসিডেন্টের যখন নমিনেশন হয়েছিল, যখন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের সময় লোকসভার যে 2জন নমিনেটেড আর রাজ্যসভার যে 12জন নমিনেটেড ছিল তারা কিন্তু অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু প্রেসিডেন্টের ইমপিচমেন্ট করার সময় এই নমিনেট ক্যান্ডিডেটরাও কিন্তু ভোট দিতে পারবে, অর্থাৎ নমিনেট ক্যান্ডিডেটরাও কিন্তু অংশগ্রহণ করতে পারবে। চলে আসো পরের কোশ্চেন, ভারতের উপরাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করাবে কে? তো ভারতের উপরাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করবে ভারতের রাষ্ট্রপতি। কোন আর্টিকেল বলা আছে? বলা আছে আর্টিকেল নাম্বার 69-এ। পরের কোশ্চেনে আসো, অ্যাটর্নি জেনারেলের কথা সংবিধানের কোন ধারাতে বলা আছে? তো অ্যাটর্নি জেনারেল কে হন? অ্যাটর্নি জেনারেল হন ভারতের মহান্যায়বাদী, অর্থাৎ কেন্দ্রের সব থেকে টপে থাকা, সব থেকে টপে থাকা আইন বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, অর্থাৎ কেন্দ্র সরকারের কোনো সমস্যা হলে অ্যাটর্নি জেনারেলই কিন্তু সেই কেসটা হ্যান্ডেল করবে। তো এই অ্যাটর্নি জেনারেলের কথা কোন ধারাতে বলা আছে? বলা আছে 76 নম্বর ধারাতে, আর্টিকেল নাম্বার 76-এ বলা আছে। একই রকম পাওয়ার কিন্তু থাকে রাজ্যে। রাজ্যের তাকে বলা হয় কি? তাকে বলা হয় অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেল কি করে? রাজ্যের সব থেকে যে রাজ্যের যে গভর্নমেন্ট আছে সেই রাজ্য সরকারের কোনো কেস যদি হয়, সেই কেস লড়ে কি? সেই কেস লড়ে অ্যাডভোকেট জেনারেল, এবং অ্যাডভোকেট জেনারেলের কথা বলা আছে 165 নম্বর আর্টিকেলে। বর্তমানে অ্যাটর্নি জেনারেল হলেন আর ভেঙ্কটরমণী, আর বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের যিনি অ্যাডভোকেট জেনারেল পদে নিযুক্ত আছেন তার নাম কি? তার নাম হলো কিশোর দত্ত। নাম দুটো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এবং কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসো পরের কোশ্চেন, ভারতের সংসদ অর্থাৎ পার্লামেন্ট গঠিত হয় কার দ্বারা? ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্ট অপশানে থাকবে লোকসভা, সেকেন্ড অপশানে থাকবে রাজ্যসভা, থার্ড অপশানে থাকবে লোকসভা প্লাস রাজ্যসভা, ফোর্থ অপশানে থাকবে লোকসভা প্লাস রাজ্যসভা প্লাস প্রেসিডেন্ট। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই অপশান সি মেরে চলে আসবে, লোকসভা রাজ্যসভা ভারতের সংসদ হিসাবে। অ্যান্সার হয়ে যাবে ভুল। তো ভারতের সংসদ অর্থাৎ পার্লামেন্ট গঠিত হয় লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট তিনটে নিয়েই কিন্তু ভারতের সংসদ অর্থাৎ পার্লামেন্ট গঠিত হয়। কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার রিপিটেড কোশ্চেন, মাথায় রাখবে। চলে আসো পরের কোশ্চেন, টোটাল স্ট্রেংথ অফ রাজ্যসভা। রাজ্যসভার টোটাল ক্ষমতা কত? রাজ্যসভার টোটাল সিট বা টোটাল ক্ষমতা হলো 250, কিন্তু বর্তমানে 245টা সিট ভর্তি আছে, এবং রাজ্যসভার নমিনেটেড মেম্বার কটা? নমিনেটেড মেম্বার হলো 12টা। লোকসভার টোটাল স্ট্রেংথ কটা? লোকসভার টোটাল স্ট্রেংথ হলো 552টা, কিন্তু এই বছর থেকেই যেটা বললাম যে 2জন অ্যাংলো ইন্ডিয়ান ক্যান্সেল হয়ে যাবে, তো 2জন অ্যাংলো ইন্ডিয়ান ক্যান্সেল হয়ে গেলে লোকসভা টোটাল স্ট্রেংথ হয়ে যাবে কত? 550টা স্ট্রেংথ হয়ে যাবে। তবে কোশ্চেন যখন দেবে যে সংবিধান লাগুর সময়, সংবিধান লাগু কবে হয়েছিল? 1950 26শে জানুয়ারি। তো সেই সময় থেকে লোকসভার টোটাল স্ট্রেংথ কটা ছিল? তখন অ্যান্সার হবে 552টা। চলে আসো পরের কোশ্চেন, রাজ্যসভার আচ্ছা, এখান থেকে দুটো কোশ্চেন
যদি কোশ্চেন দেয় রাজ্যসভার মেয়াদকাল কত, তো মাথায় রাখবে রাজ্যসভার কোনো মেয়াদকাল হয় না, কারণ রাজ্যসভা একটা স্থায়ী কক্ষ, স্থায়ী কক্ষ অর্থাৎ পার্মানেন্ট একটা হাউস। রাজ্যসভাকে কখনো ভঙ্গ করা যায় না। কিন্তু কোশ্চেন যদি দেয় রাজ্যসভার সদস্যদের কার্যকাল, তো রাজ্যসভার সদস্যদের কার্যকাল হয় 6 বছর। একইভাবে লোকসভার সদস্যদের কার্যকাল হয় কত বছর, নর্মালি হয় 5 বছর, কিন্তু সেই পার্টি যদি পড়ে যায় তাহলে 5 বছরের আগেও কিন্তু লোকসভা ভেঙে যেতে পারে। চলে আসো পরের কোশ্চেন। রাজ্যসভার সদস্য হতে গেলে সর্বনিম্ন বয়স কত হতে হবে, তো রাজ্যসভার সদস্য হতে গেলে সর্বনিম্ন বয়স হতে হবে 30 বছর। ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে সর্বনিম্ন বয়স কত হতে হবে, তো ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে সর্বনিম্ন বয়স হতে হবে 25 বছর। অর্থাৎ লোকসভা সদস্য হতে গেলে সর্বনিম্ন বয়স কত হতে হবে, সর্বনিম্ন বয়স হতে হবে 25 বছর। চলে আসো পরের কোশ্চেন। প্রেসিডেন্ট ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, বর্তমানে এখন রাজ্যসভা চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন, ডেপুটি চেয়ারম্যান, চেয়ারম্যান পদে তো যিনি এক্স অফিসিও চেয়ারম্যান মানে জগদীপ ধনকর নিযুক্ত আছেন, আর ডেপুটি চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন হরিবংশ নারায়ণ সিং। লোকসভাতে স্পিকার পদে নিযুক্ত আছেন ওম বিড়লা, আর লোকসভার এখন বর্তমানে ডেপুটি স্পিকার পদে কেউ নেই। তো অপশানে তোমাদের 3জনের নাম দিয়ে দেবে, আর অপশান নাম্বার ডিতে থাকবে ওপরের কেউ নন, তো অ্যান্সার হবে ওপরের কেউ নয়, কারণ ডেপুটি স্পিকার পদে এখন লোকসভাতে কেউ কিন্তু নিযুক্ত নেই। চলে আসো পরের কোশ্চেন। সংসদের সব থেকে বড় অধিবেশন কোনটা, তো সংসদের 3টে অধিবেশন হয়, একটা হয় বাজেট সেশন, আর একটা হয় মনসুন সেশন, আরেকটা হয় কি, আরেকটা হয় উইন্টার সেশন। তো এই 3টে সেশনের মধ্যে সব থেকে বড় হলো বাজেট সেশন। এই বাজেট সেশন ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে হয়ে থাকে, আর সব থেকে ছোট সেশন হলো শীতকালীন আসর অর্থাৎ উইন্টার সেশন, সেটা কিন্তু সব থেকে ছোট সেশন। চলে আসো পরের কোশ্চেন। কোশ্চেনটা বহুবার এক্সামে দিয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সংসদে দুটো সেশনের মধ্যে সর্বোচ্চ সময়কাল কত, অর্থাৎ দুটো সেশন কত সময়কালের মধ্যে আরেকটা সেশনের আয়োজন করতেই হবে, তো অ্যান্সার হবে 6 মান্থ, 6 মাসের মধ্যে দুটো সেশন কিন্তু অবভিয়াসলি কমপ্লিট করতে হবে। অর্থাৎ ধরো যে বাজেট সেশন হলো, মনসুন সেশন সেই বছর হলো না, তাহলে উইন্টার সেশন বাজেট সেশন শেষ হওয়ার 6 মাসের মধ্যে কিন্তু উইন্টার সেশনের অ্যারেঞ্জ করতে হবে। চলে আসো পরের কোশ্চেন। কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের ম্যাগনা কাটা নামে পরিচিত কোনটা, তো ভারতের ম্যাগনা কাটা নামে পরিচিত ফান্ডামেন্টাল রাইটস, বা এইভাবে অপশানে থাকতে পারে কত নম্বর ভাগ, তো পার্ট 3। তার কারণ কি, পার্ট 3 হলো ফান্ডামেন্টাল রাইটের কোন পার্টে আছে, ফান্ডামেন্টাল রাইট আছে পার্ট 3-তে, বা আর্টিকেল দিয়েও দিতে পারে। তো আর্টিকেল 12 থেকে 35 হলো ম্যাগনা কাটা বলা হয়, অর্থাৎ আমাদের মৌলিক অধিকারকে ভারতের কিন্তু ম্যাগনা কাটা নামে পরিচিত। চলে আসো পরের কোশ্চেন। ভারতের একমাত্র রাজ্য যে ইউনিফর্ম সিভিল কোড লাগু করে, এটা এক্ষুনি বললাম, গোয়া ইউনিফর্ম সিভিল কোড লাগু করা হয়েছে। পরের কোশ্চেন এসো, রাষ্ট্রপতির যে অর্ডিন্যান্স পাওয়ার, অর্ডিন্যান্স পাওয়ার সংবিধানের কোন ধারাতে বলা আছে, তো রাষ্ট্রপতির অর্ডিন্যান্স পাওয়ারের কথা বলা আছে 123 নাম্বার ধারাতে। আর একইভাবে গভর্নরও কিন্তু অর্থাৎ রাজ্যপালেরও কিন্তু অর্ডিন্যান্স পাওয়ার থাকে, সেটা বলা আছে কত, সেটা বলা আছে 213 নাম্বার আর্টিকেল। অর্থাৎ এই 123কে এই একটাকে তুলে মাঝখানে বসিয়ে দাও, সেটা হয়ে যাবে কার, সেটা হবে গভর্নরের অর্ডিন্যান্স পাওয়ার। চলে আসো পরের কোশ্চেন। ফাইন্যান্স কমিশনের কাজ কি, ফাইন্যান্স কমিশনের কাজ হলো সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে যে ট্যাক্সটা আছে সেই ট্যাক্সের সমবন্টন করা। কোশ্চেন দেবে ফাইন্যান্স কমিশনের টোটাল মেম্বার কটা, ফাইন্যান্স কমিশনের টোটাল মেম্বার হলো 5জন, একজন হলেন কমিশনার আর 4জন কিন্তু তার সাথে থাকেন। তো টোটাল মেম্বার কটা যদি কোশ্চেন দেয়, টোটাল মেম্বার হবে 5টা। চলে আসো পরের কোশ্চেন। ভারতের সংবিধানের কোন ধারাতে রাজ্যসভার উল্লেখ আছে, তো রাজ্যসভার উল্লেখ আছে আর্টিকেল নাম্বার 80-তে, আর লোকসভার উল্লেখ আছে ঠিক তার পরের আর্টিকেল, আর্টিকেল নাম্বার 81-তে লোকসভার উল্লেখ আছে। পরের কোশ্চেনে চলে আসো, কততম সংশোধনীর মাধ্যমে 2026 পর্যন্ত রাজ্যসভা এবং লোকসভার সিটের সংখ্যা বাড়ানো যাবে না, এটা কততম সংশোধনীতে বলা হয়েছে, বলা হয়েছে 84 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। কবে হয়েছিল, 2001 সালে হয়েছিল। এবং 2001 সালে যে এই যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, এটা কোন সেন্সাস অনুযায়ী হয়েছিল, তো এটা হয়েছিল 1971-এর জনগণনা অনুযায়ী। 2026-এর পরে যখন আবার এই অ্যামেন্ডমেন্ট হবে, সেখানে কোন সেন্সাস অনুযায়ী হবে, সেখানে 2001 সালের সেন্সাস অনুযায়ী কিন্তু এই লোকসভা রাজ্যসভার সিটের সংখ্যা বাড়বে কি বাড়বে না সেটা সেখানে গণনা করা হবে। চলে আসো পরের কোশ্চেন। হাইকোর্টের
প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান? তো হাইকোর্টের প্রধান বিচারপতিকে সেই রাজ্যের রাজ্যপাল কিন্তু তার শপথ বাক্য পাঠ করাবেন। পরের কোশ্চেনে চলে আসো, ইম্পর্টেন্ট কোশ্চেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ কে করাবে? রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণও সেই রাজ্যের রাজ্যপাল করাবে। চলে আসো পরের কোশ্চেন, বর্তমানে ভারতের কটি রাজ্যে বিধান পরিষদ আছে? কটি রাজ্যে আছে, কোন কোন রাজ্যে আছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো আছে কটা রাজ্যে? 6টা রাজ্যে। কিভাবে মনে রাখবে? শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করতে পারো। কুম্ভ কুম্ভ জাট। তো কে ফর কি? কে ফর হলো কর্ণাটক, কর্ণাটক। ইউ ফর উত্তরপ্রদেশ, ইউপি। এম ফর মহারাষ্ট্র, এমএইচ লিখলাম। বি ফর বিহার। এইচ ফর, সরি এইচ হবে না, কুম্ভ জাট। জে ফর জম্মু অ্যান্ড কাশ্মীর। এ ফর আন্ধ্রপ্রদেশ। আর টি ফর তেলেঙ্গানা। তো এখানে এই জম্মু কাশ্মীরটা এখন আর কিন্তু জম্মু কাশ্মীরে বিধান পরিষদ নেই, তো জম্মু কাশ্মীরটা কেটে দেবে। জম্মু কাশ্মীরের বাদ দিয়ে বাকি যে এখানে কুম্ভ আর এটি লেখা আছে, এইভাবে তোমরা ট্রিক্স দিয়ে মনে রাখতে পারো। অর্থাৎ কর্ণাটক, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা, এই 6টা রাজ্যে বর্তমানে বিধান পরিষদ আছে। চলে আসো পরের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের পিএসসির কোনো একটা এক্সামে কোশ্চেনটা কিন্তু দিয়েছিল যে কোরামে কতজন সদস্য থাকে? তো কোরামে মেম্বার অফ হাউসের 1/10, 1/10 কিন্তু সদস্য থাকে। অর্থাৎ রাজ্যসভার যদি এখানে বলে যায় যে রাজ্যসভার কোরামে কতজন সদস্য থাকবে, তো এক্ষুনি বললাম রাজ্যসভার এখন বর্তমান কতজন রাজ্যসভার সদস্য আছে, তো বর্তমান আছে 245। তো 245-এর 1/10 করো, 245-এর 1/10 মানে কত হচ্ছে? 24.5। এটাকে রাউন্ড ফিগার করো, রাউন্ড ফিগার করলে হয়ে যাচ্ছে 25। অর্থাৎ ন্যূনতম 25 জন সদস্য থাকতে হবে রাজ্যসভার কোরাম গঠন করার জন্য। চলে আসো পরের কোশ্চেনে, সুপ্রিম কোর্টের বিচারক কে কে নিযুক্ত করে? তো সুপ্রিম কোর্টের বিচারকদের নিযুক্ত করে প্রেসিডেন্ট। পরের কোশ্চেনে চলে আসো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রাকৃতিক দুর্যোগ বা আপৎকালীন অবস্থায় কোন তহবিল থেকে খরচা করা হয়? তো প্রাকৃতিক দুর্যোগ বা আপৎকালীন অবস্থায় খরচা করা হয় কন্টিজেন্সি ফান্ড থেকে। ইংলিশ ফরম্যাটে কোশ্চেনটা দেখে নেবে, দেখবে যে কোথায় কন্টিজেন্সি ফান্ড লেখা আছে, কোন অপশনে, সেটা মার্কিং করবে। চলে আসো পরের কোশ্চেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি, তারপরে ইউপিএসসির যে সমস্ত চাকরি পান, যে সমস্ত মেম্বার হন ইউপিএসসি বোর্ডের, বা চেয়ারম্যান হন ইউপিএসসি বোর্ডের, বা ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, চেয়ারম্যান অফ রাজ্যসভা, স্পিকার, ডেপুটি স্পিকার অফ লোকসভা, এদের যে বেতন, বা প্রাইম মিনিস্টার, রাজ্যের চিফ মিনিস্টার, এদের যে বেতন কোন তহবিল থেকে দেওয়া হয়? তো এদের দেওয়া হয় কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। এবার তোমাকে দেখতে হবে, যদি সেন্ট্রালের লোক হন, যেমন প্রাইম মিনিস্টার সেন্ট্রালের লোক, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতি সেন্ট্রালের, তারপর ইউপিএসসি মেম্বার সেন্ট্রালের, রাজ্যসভা সেন্ট্রালের, লোকসভা সেন্ট্রালের, যদি সেন্ট্রালের হয় তাহলে ভারত সরকারের কনসোলিডেটেড ফান্ড থেকে প্রোভাইড করা হয়। আর যদি তিনি স্টেটের হন, যেমন চিফ মিনিস্টার হলেন স্টেটের, বা চিফ মিনিস্টারের আন্ডারে যে সমস্ত মন্ত্রীরা থাকে, রাজ্যে যে সমস্ত মন্ত্রীরা থাকে, তাদের যে স্যালারি, সেই স্যালারি দেওয়া হয় কোন ফান্ড থেকে? সেটা রাজ্য সরকারের কনসোলিডেটেড ফান্ড থেকে প্রোভাইড করা হয়। এবং এই যে কোন ফান্ড থেকে কার স্যালারি যাবে সেটা ড্র করেছেন, সেটা এঁকেছেন কে? সেটা এঁকেছেন ক্যাগ। চলে আসো পরের কোশ্চেন, ভারতের প্রথম হাইকোর্ট কোনটি এবং কত সালে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল? তো ভারতের প্রথম হাইকোর্ট হলো ক্যালকাটা হাইকোর্ট। কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1 জুলাই 1862 সালে ভারতের প্রথম হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। চলে আসো পরের কোশ্চেন, কোন কেন্দ্রশাসিত অঞ্চল তাদের নিজের হাইকোর্ট আছে? তো দুটো কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তাদের কিন্তু নিজস্ব হাইকোর্ট আছে। একটা হলো দিল্লি আর একটা হলো পুদুচেরি। এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে তাদের নিজস্ব হাইকোর্ট আছে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মাথায় রাখবে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের হাইকোর্ট কোনটা? আমাদের ক্যালকাটা হাইকোর্টের আন্ডারে পড়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। চলে আসো পরের কোশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারপতির সর্বোচ্চ বয়সসীমা কত? তো সুপ্রিম কোর্টের বিচারপতির সর্বোচ্চ বয়সসীমা হলো 65 বছর। আর যদি কোশ্চেনটা দিত হাইকোর্টে, তো হাইকোর্টের হলে অ্যান্সার হবে হাইকোর্টের বিচারকদের বা বিচারপতিদের
সর্বোচ্চ বয়সসীমা হবে 62 বছর। পরে কোশ্চেন আসো, ভারতের নির্বাচন কমিশনের মেয়াদ কত থাকে? ভারতের নির্বাচন কমিশনের মেয়াদ থাকে 6 বছর এবং 65 বছরের বয়স। যেটা আগে আসবে সেটা কিন্তু তাদের মেয়াদ হবে। অর্থাৎ সাপোজ ধরো কোনো নির্বাচন কমিশন যখন তিনি হলেন চিফ ইলেকশন কমিশনার, তিনি 62 বছর বয়সে তিনি নির্বাচন কমিশনার হলেন। তাহলে কি বললাম, 6 বছর যদি তার চাকরি করতে হয় তাহলে কত বছর পর্যন্ত চাকরি করতে পারবে? 68 বছর। না, 68 বছর চাকরি করতে পারবে না। যখনই তার বয়স 65 বছর হয়ে যাবে তাকে কিন্তু সেখান থেকে রিটায়ারমেন্ট নিতে হবে। চলে আসো পরের কোশ্চেনে, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মোট কতজন সদস্য থাকে? তো পাবলিক অ্যাকাউন্টস কমিটি এটা অলরেডি আগে পড়িয়েছি, 22 জন সদস্য থাকে। 15 জন থাকে লোকসভা থেকে, 7 জন থাকে রাজ্যসভা থেকে, এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির যিনি হেড হন তিনি মূলত অপোজিশন পার্টি থেকে হন। অপোজিশন পার্টির থেকে কিন্তু এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি, যাকে শর্টে কি বলা হয়, প্যাক, PAC এর সদস্য হন, এর হেড হয়ে থাকেন। চলে আসো পরের কোশ্চেন, রাজ্যের যে পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে বহিষ্কৃত করতে পারেন? তো রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের এই কোশ্চেনটা কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে। ফার্স্ট অপশনে রাজ্যপাল থাকে, রাজ্যপাল মেলে চলে আসে, বা মুখ্যমন্ত্রী থাকে, মুখ্যমন্ত্রী মেলে চলে আসে। তো অ্যান্সার কি হবে? রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের বহিষ্কৃত করতে পারে ভারতের প্রেসিডেন্ট। আর নিয়োগ কে করবে, অ্যাপয়েন্টমেন্ট করবে সেই রাজ্যের রাজ্যপাল। তো এই কোশ্চেনটা মাথায় রাখবে, রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অ্যাপয়েন্টমেন্ট করবে রাজ্যপাল, আর বহিষ্কৃত করবে কে? বহিষ্কৃত করবে প্রেসিডেন্ট। পরের কোশ্চেনে চলে আসো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা জানি যে পঞ্চায়েতে ভোট হয়, পঞ্চায়েতে মেম্বার হয়, তো এই পঞ্চায়েতের মেম্বার হওয়ার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন? ফার্স্ট অপশানে থাকবে 18 বছর, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট 18 মেরে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল, বা 18 জায়গায় থাকবে 25, থাকবে 30, আর থাকবে 21। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 21 বছর। তো পঞ্চায়েতের মেম্বার হওয়ার জন্য ন্যূনতম বয়স কিন্তু 21 বছর হতে হবে। চলে আসো পরের কোশ্চেন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটা? কোশ্চেনটা WBCS এর এক্সামে দিয়েছিল, ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার নিচে থাকে কি? নিচে থাকে পঞ্চায়েত, নিচে থাকে পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েত, তারপরে থাকে পঞ্চায়েত সমিতি, তারপরে থাকে কে? তারপরে থাকে জেলা পরিষদ। এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এটা লাগু করেছিলেন বলবন্ত রায় মেহতা কমিটি। তো পঞ্চায়েতের রাজ ব্যবস্থা মধ্যবর্তী স্তর কোনটা? মধ্যবর্তীতে দেখতে পাচ্ছ পঞ্চায়েত সমিতি আছে, কিছুদিন আগে ভোট হয়ে গেল, আশা করি প্রত্যেকে জানা উচিত, তো অ্যান্সার হবে পঞ্চায়েত সমিতি। পরের কোশ্চেনে আসো, ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা সুপারিশ কোন কমিটি করেছিলেন? এক্ষুনি বললাম বলবন্ত রায় মেহতা কমিটি। আর যদি কোশ্চেন দেয় দ্বিস্তরীয়, তো দ্বিস্তরীয় দিচ্ছে না ত্রিস্তরীয় দিচ্ছে, খেয়াল রাখবে। দ্বিস্তরীয় যখন দেবে তখন অ্যান্সার হবে অশোক মেহতা কমিটি, আর ত্রিস্তরীয় দিলে অ্যান্সার হবে বলবন্ত রায় মেহতা কমিটি। পঞ্চায়েতের রাজ সিস্টেমের ব্যাপারে এটা কোন অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে? তো এটা বলা হয়েছে 73তম অ্যামেন্ডমেন্ট। কবে বলা হয়েছে? 1992 সালে। কোন আর্টিকেলের মধ্যে পঞ্চায়েতের রাজ সিস্টেমের কথা বলা আছে? 243 থেকে 243 ও পর্যন্ত বলা আছে পঞ্চায়েতি রাজ সিস্টেমের কথা। কততম শিডিউলে বলা আছে? 11তম শিডিউলে বলা আছে। কোন পার্টে বলা আছে? পার্ট নাম্বার 9-এ বলা হয়েছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যে কতগুলো সাবজেক্ট আছে? 29টা সাবজেক্ট আছে। একইভাবে চলে আসো মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি এটা কোন সংশোধনীতে বলা হয়েছে? বলা হয়েছে 74তম সংশোধনী। কবে হয়েছিল? 1992 সালে। কততম শিডিউলে আছে? 12তম শিডিউলে আছে। কোন পার্টে আছে? 9-এর পার্ট নাম্বার 9-এর এতে আছে। আর কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এক্সামে কোশ্চেন দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিউনিসিপ্যালিটির কথা বলা আছে 243-এর পি থেকে 243-এর ZG পর্যন্ত। কতগুলো সাবজেক্ট আছে? 18টা সাবজেক্ট আছে। চলে আসো পরের কোশ্চেন, ভারতের সংবিধানের প্রথম সংশোধন কবে হয়েছিল? তো ভারতের সংবিধানের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1951 সালে। তোমাদের মনে রাখতে বলেছিলাম 100তম অ্যামেন্ডমেন্ট। 100তম অ্যামেন্ডমেন্ট যে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে কিছু ডিসপিউট এরিয়া ছিল, সেই ডিসপিউট এরিয়াগুলোকে সংশোধন করা হয়েছে 100তম সংশোধনীর মাধ্যমে। 101তম সংশোধনীতে কি বলা হয়েছিল? 101তম সংশোধনী মোস্ট ইম্পর্টেন্ট, সেখানে কিন্তু জিএসটি লাগু করা হয়েছিল। 102তম অ্যামেন্ডমেন্টে ওবিসিদের অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসের কথা বলা হয়েছে। 103তম অ্যামেন্ডমেন্টে ইডব্লিউএস এর কথা বলা হয়েছে। 104তম অ্যামেন্ডমেন্টে
এসসি এসটির কথা বলা হয়েছে। এই অ্যামেন্ডমেন্টগুলো মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু অ্যামেন্ডমেন্টগুলো মাথায় রাখবে। এছাড়া 42তম অ্যামেন্ডমেন্ট, 86তম অ্যামেন্ডমেন্ট, 44তম অ্যামেন্ডমেন্ট, 73তম অ্যামেন্ডমেন্ট, 74তম অ্যামেন্ডমেন্ট, এই সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই অ্যামেন্ডমেন্টগুলো অবশ্যই মাথায় রাখবে। তো এই ছিল তোমাদের আজকে ক্লাসে প্রায় 80টা মতো কোশ্চেন ছিল আজকের ক্লাসে। আশা করি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। ক্লাস ভালো লাগলে অবভিয়াসলি ক্লাসটা কিন্তু কিন্তু তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন দিচ্ছে বা গতকাল কেপিএসআই এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ। আর একটা কথা তোমাদেরকে বলছি, লাস্ট মিনিট কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখবে, এই চ্যানেলে প্রোভাইড করা আছে। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এই চ্যানেলেই দেওয়া আছে, জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোশ্চেন তোমাদের দেবে সেটা তোমরা এই ক্লাস থেকে কমন পেয়ে যাবে। তো প্রত্যেককে বেস্ট অফ লাক কালকের এক্সামের জন্য। এরপর আর কোনো সাজেশন ক্লাস দেওয়া হবে না। তো সবাইকে বেস্ট অফ লাক, ভালোভাবে এক্সাম দেবে এবং ওএমআর শিটটা ঠিকঠাক ফিল আপ করবে। কারণ আমি দেখেছি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ওএমআর শিটেই ভুল করে। ওএমআর শিটটা ধীরে সুস্থে ঠিকঠাক ফিল আপ করবে এবং ভালোভাবে এক্সাম দেবে। বেস্ট অফ লাক। এবং পরীক্ষার শেষে আমাদেরকে জানাবে যে তোমরা কতগুলো এই অ্যাটেম্প করতে পেরেছো বা এক্সাম তোমাদের কেমন হলো। আর কোশ্চেনটা আমাদেরকে শেয়ার করবে যাতে করে আমরা তাড়াতাড়ি তোমাদের অ্যান্সার শিট প্রোভাইড করতে পারি, তাড়াতাড়ি আমরা অ্যান্সার কি প্রোভাইড করতে পারি। তো কেউ একটু রেসপন্সিবল হিসাবে কোশ্চেনের ফটো তুলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে তোমরা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে একটু সেন্ড করবে যাতে করে আমরা তাড়াতাড়ি তোমাদের জন্য অ্যান্সার কি প্রোভাইড করতে পারি। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। আর আরেকটা কথা, ফুড এসআইয়ের জন্য কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। ফুড এসআইয়ের ক্লাসে তোমরা যুক্ত হয়ে যাও যদি তোমরা ফুড এসআইয়ের এক্সামের জন্য প্রিপারেশন নাও। তো মাথায় রাখবে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলেই কিন্তু ফুড এসআইয়ের জিকেজিএসের ক্লাস, ম্যাথের ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো কিভাবে কোন ক্লাস করবে সেগুলো সবকিছু কিন্তু তোমাদের নির্দিষ্ট গ্রুপে জানিয়ে দেওয়া হয়। তো তার জন্য কিন্তু তোমরা আমাদের নির্দিষ্ট ব্যাচে যুক্ত হতে চাইলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করবে, তাহলে তোমাদেরকে সেখান থেকে গাইড করা হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।